কি বলছো তুমি চন্দন? আমাদের বাজারের রাজা সুকান্তের মোহর এ কিভাবে সম্ভব? আমি জানি না মহারাজ, কিভাবে সম্ভব। তুমি কিছুই বুঝতে পারছো না লেলেনা। চন্দন সাধারণ কোনো বালক নয়। আজ মহারাজের সামনে যেভাবে কথা বলেছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে সে আমাদের উপর নজর রাখছে, আর রাজকন্যাও তার কথায় সায় দিচ্ছে। এত তারা কিসের ভাই? রাতের অন্ধকারে কোথায় পালাচ্ছ? গুপ্তচর হঠাৎ চমকে ওঠে। সে সাথে সাথে একটা ধারালো খঞ্জর বের করে চন্দনের দিকে তাক করে। এত রাতে কোথায় গিয়েছিলে চন্দন? তুমি কি জানো না রাজপ্রাসাদের অলিন্দ এত রাতে বিনা কারণে ঘুরে বেড়ানো অপরাধ? আমি বিনা কারণে ঘুরে বেড়াচ্ছি না রাজকন্যা। আমি রাজ্যের জমা হওয়া দীর্ঘদিনের আবর্জনা পরিষ্কার করতে গিয়েছিলাম। কি গো ঠাকুরপো, মুখটা ওরকম অন্ধকার করে বসে আছো কেন? বাড়ির মেয়ের বিয়ে বলে কথা। আমি আমার বাবার সন্তান। আমার বাবা শেষ রক্তবিন্দু এই মহারাজের সুরক্ষার জন্য উৎসর্গকৃত ছিল। আমি বেঁচে থাকতে আপনি মহারাজের টিকিটিও ছুঁতে পারবেন না মন্ত্রীমশাই। রাজদরবার। আজ রাজদরবারের পরিবেশ অন্যান্য দিনের চেয়ে সম্পূর্ণ আলাদা। আজ কোনো বিচার প্রার্থীর ভিড় নেই, আছে শুধু সত্য উদ্ঘাটনের এক পরম প্রশান্তি। সিংহাসনে মহারাজ বসে আছেন, তার ডান পাশে দাঁড়িয়ে আছে সদ্য নিযুক্ত প্রধান সেনাপতি চন্দন। রাজদরবারে আরও দাঁড়িয়ে আছেন চন্দনের মা সৌমলতা, তার দু চোখ বেয়ে অবরিত জল গড়িয়ে পড়ছে। আজ এই রাজদরবার এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে রইল। আজ থেকে অনেক বছর আগে আমি না জেনে না বুঝে এক চরম অন্যায় করেছিলাম। আমার রাজ্যের সবচেয়ে সৎ, সবচেয়ে বিশ্বস্ত রাজরক্ষক বিজন ছিল সম্পূর্ণ নির্দোষ। ওই বিশ্বাসঘাতক মন্ত্রী আর ললনার সাজানো মিথ্যা চক্রান্তের শিকার হয়েছিল বিজন। আমি আজ এই রাজদরবারে রাজ্যের সকল প্রজাদের সামনে দাঁড়িয়ে আমার সেই ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি। বিজনের উপর লাগানো মিথ্যে চুরির কলঙ্ক আজ থেকে চিরতরে মুছে ফেলা হলো। বিজনে রাজ্যের কোনো সাধারণ রক্ষক ছিল না, সে ছিল এ রাজ্যের সত্যিকারের বীর শহীদ। রাজামশাইয়ের কথা শুনে চন্দনের মায়ের চোখের জল গড়িয়ে আসে। বোন সমলতা, আপনি একজন বীর শহীদের স্ত্রী আর একজন রত্ন সন্তানের মা। আপনার স্বামী নিজের জীবন দিয়ে এই রাজ পরিবারকে বাঁচিয়েছিল, আর আজ আপনার ছেলে এই রাজ্যকে এক চরম ধ্বংসের হাত থেকে রক্ষা করলো। আমি আপনাকে আজ থেকে এই রাজ পরিবারের সম্মানী অতিথির মর্যাদা দিলাম। বিজনের বাজেয়াপ্ত করা সব সম্পত্তি, তার পুরনো বসতভিটা আজই আমি সসম্মানে আপনাদের ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিচ্ছি। আপনি আমাকে ক্ষমা করে দিন বোন। এ কি বলছেন কি মহারাজ? ক্ষমার কথা কেন বলছেন? আপনার কাছে আমি কোনোদিনও কোনো বিচার চাইতে আসিনি। আমি শুধু চেয়েছিলাম আমার স্বামীর মাথায় এই মিথ্যে কলঙ্কের দাগটা মুছে যাক, আর আমার ছেলে তার বাবার সম্মান ফিরিয়ে এনেছে। একজন মায়ের কাছে এর চেয়ে বড় আনন্দের আর কি হতে পারে? আপনার দেওয়া এই সম্মান আমি আজ মাথা পেতে নিলাম। চন্দন তার মায়ের কাছেই দাঁড়িয়েছিল। মা, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন আমার বাবার মতোই সারা জীবন সততার সাথে এই রাজ্যের এবং মহারাজের সেবা করে যেতে পারি। আমি আশীর্বাদ করি সব সময় তোর সাথে তোর বাবা আর আমি আছি। তুই আজ আমার বুকটা গর্বে ভরিয়ে দিয়েছিস। তুই অনেক বড় বাবা। প্রহরী, ওই বিশ্বাসঘাতক প্রাক্তন মন্ত্রী আর ললনাকে যেন কোনোভাবেই বিন্দু মাত্র দয়া না দেখানো হয়। আজ সূর্যাস্তের আগেই জনসম্মুখে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এটাই রাজ্যের সাথে বেইমানি করার চরম শাস্তি। আগে মহারাজ। চন্দনের কাকার বাড়ি। আজ কাকার বাড়িতে সাজ সাজ রব। উঠোনে বিয়ের মণ্ডপ সাজানো হয়েছে। গুরুমশাইয়ের ছেলে ঝন্টুর সাথে আজ চুমকির বিয়ে, কিন্তু কাকার মুখে কোনো হাসি নেই। সে এক কোণে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ঠিক এমন সময় রাজকীয় আশ্বারোহী বাহিনী নিয়ে প্রধান সেনাপতি চন্দন সেখানে এসে উপস্থিত হয়। পুরো গ্রামের মানুষ চন্দনের এরকম আগমনে অবাক হয়ে যায়। চন্দন ভাই, তুমি এসেছো। তুমি না থাকলে আজ আমার আর চুমকির এক হওয়া কোনো দিনও সম্ভব হতো না। আমি তো কথা দিয়েছিলাম ঝন্টুদা, আমি নিচে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেব। আর ভাইয়ের দেওয়া কথা ভাই রাখবে না তা কি করে হয়?
চুমকি কোথায়? চুমকি কোণে সাজে ঘর থেকে বেরিয়ে আসে। চন্দনকে দেখে সে ভীষণ খুশি হয়। চন্দন দাদা, আমি জানতাম তুই ঠিক আসবি। তুই আজ রাজ্যের এত বড় সেনাপতি হয়েছিস, তাও তোর এই ছোট্ট বোনটাকে ভুলে যাসনি। তুই কাঁদছিস কেন পাগলি? আজ তোর জীবনের সবচেয়ে খুশির দিন। চোখের জল মুছে ফেল। তোকে কোণের সাজে একদম পরীর মতো লাগছে। যা, এবার বিয়ে পিড়িতে গিয়ে বস। শুভ কাজে দেরি করা ঠিক হবে না। আমাকে ক্ষমা করে দিস চন্দন, আমি লোভে পড়ে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি নিজের মেয়ের জীবনই তো নষ্ট করতে বসেছিলাম, তোর জীবনটাও শেষ করে দিতে চেয়েছিলাম। তোর মতো একটা হীরের টুকরো ছেলে আমি চিনতে পারিনি। কাকা, পুরনো কথা আজ আর মনে করে কি হবে? আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই সবচেয়ে বড় কথা। আপনি আশীর্বাদ করুন যাতে চুমকি আর ঝন্টুদা সারা জীবন সুখে থাকতে পারে। তুই সত্যি বড় মনের মানুষ বাবা, তোর বাবা বিজনের সব গুণ তুই পেয়েছিস। বিয়ের সানাই বেজে ওঠে। চন্দন নিচে দাঁড়িয়ে থেকে চুমকি আর ঝন্টুর বিয়ে সম্পন্ন করে। রাজকন্যার কক্ষের অলিন্দ। বিকেল বেলা রাজকন্যা চন্দ্রমুখী অলিন্দে দাঁড়িয়ে আনমনে দূরে তাকিয়ে আছে। দাসী তার পাশেই দাঁড়িয়ে আছে। রাজকন্যা, আজ আপনাকে বড় অন্যমনস্ক লাগছে। আপনি কি প্রধান সেনাপতি চন্দনের কথা ভাবছেন? তুই আজকাল বড্ড বেশি কথা বলছিস দাসী। আমি সেনাপতির কথা কেন ভাবতে যাব? মুখে যাই বলুন না কেন রাজকন্যা, আপনার চোখ কিন্তু সব কথা বলে দিচ্ছে। সেই প্রথম দিন থেকে আমি দেখে আসছি যে রাখাল বালককে আপনি দু চোখে দেখতে পারতেন না, আজ তার দিকে তাকান আপনার চোখে যেন প্রেমের সাগর উতলে ওঠে। কাল রাজ দরবারে চন্দন যখন মন্ত্রী মশাইয়ের উপর ঝাঁপিয়ে পড়লো, তখন তো আপনি একদম ভয়ে কাঠ হয়ে গিয়েছিলেন। ভয় তো পাবই, সে তো আমার প্রাণ রক্ষক, মহারাজের প্রধান সেনাপতি। তার কিছু হয়ে গেলে রাজ্যের ক্ষতি হতো না? শুধু কি রাজ্যেরই ক্ষতি হতো, নাকি রাজকন্যার মনেরও ক্ষতি হতো? দাসী, তুই কিন্তু এবার মাত্রা ছাড়িয়ে যাচ্ছিস। আমি তোকে এক্ষুনি এখান থেকে চলে যেতে বলছি। দাসী সেখান থেকে মুচকি হেসে চলে যায়। দাসী চলে যাওয়ার একটু পরেই সেখানে চন্দন চলে আসে। আমি কি আসতে পারি রাজকন্যা? চন্দনের কণ্ঠস্বর শুনেই রাজকন্যা চমকে যায় আর সে চন্দনের দিকে ফিরে তাকায়। হ্যাঁ হ্যাঁ, এসো। গ্রামের বিয়ে বাড়ির সব কাজ ঠিক মতো হয়েছে তো? হ্যাঁ রাজকন্যা, আপনার আশীর্বাদে আমার বোনের বিয়ে খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। আমি আসলে মহারাজের কাছে আমার প্রতিবেদন জমা দিতে এসেছিলাম। ভাবলাম যাওয়ার আগে আপনার সাথে একবার দেখা করে যাই। ভালো করেছো চন্দন। আমি তোমার কাছে ক্ষমা চাই। ক্ষমা? আপনি আমার কাছে কেন ক্ষমা চাইবেন রাজকন্যা? আপনি এ রাজ্যের ভবিষ্যৎ মহারানী, আপনি কারো কাছে ক্ষমা চাইতে পারেন না। রাজকন্যা হলেও তো আমি একজন মানুষ চন্দন। প্রথম দিন থেকে আমি তোমার সাথে কতটা খারাপ ব্যবহার করেছি। তোমাকে রাখাল বালক বলে পদে পদে অপমান করেছি। জঙ্গলে আটকে পড়ার রাতেও আমি তোমাকে নিজের অহংকারের দম্ভ দেখিয়েছি, অথচ তুমি সব কিছু নীরবে সহ্য করেছো। তুমি কখনোই আমাকে অসম্মান করনি। তোমার এই অসীম ধৈর্য, এই সততা আজ আমার সব অহংকার ধুলোয় মিশিয়ে দিয়েছে। তুমি প্রমাণ করে দিয়েছো যে মানুষের পরিচয় তার জন্ম না, পেশায় নয়, তার কর্মে। আপনার ওই রাগ, ওই অহংকার তো শুধু বাইরে একটা আবরণ ছিল রাজকন্যা। আমি প্রথম থেকেই জানতাম আপনার ভেতরে একটা নরম হৃদয় লুকিয়ে আছে। জঙ্গল থেকে ফিরে আসার দিন সকালে আমি যখন জল নিয়ে আসছিলাম, তখন আমি আপনার চোখে আমার জন্য যে চিন্তা দেখেছিলাম, তাতেই আমি বুঝতে পেরেছিলাম রাজকন্যা চন্দ্রমুখীর মনটা আসলে স্ফটিকের মতো পরিষ্কার। রাজকন্যা চন্দনের চোখের দিকে তাকায়। দুজনের চোখের ভাষায় যেন অনেক না বলা কথা আদান প্রদান হয়ে যায়। তুমি কি সারা জীবন এভাবে আমার প্রাণ রক্ষক হয়ে আমার পাশে থাকবে চন্দন? মহারাজের আদেশ হলে আর আপনার যদি অনুমতি থাকে, তবে এই চন্দন তার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও রাজকন্যা চন্দ্রমুখের সুরক্ষা নিশ্চিত করবে। শুধু রক্ষক হিসেবে নয়, একজন বিশ্বস্ত ছায়া হয়ে আমি সব সময় আপনার পাশে থাকতে চাই। রাজকন্যার গাল যেন লজ্জায় লাল হয়ে ওঠে। সে চোখ নামিয়ে নেয়। চন্দন এক অদ্ভুত ভালো লাগার অনুভূতি নিয়ে সেখান থেকে চলে যায়। মহারাজের বিশ্রাম কক্ষ। রাতের বেলা মহারাজ এবং মহারানী নিজেদের মধ্যেই কথা বলছেন। মহারাজ, আপনি কি একটা জিনিস লক্ষ্য করেছেন? কোন জিনিসটার কথা বলছো মহারানী?
কেন আমাদের চন্দ্রমুখী স্বভাবের কথা বলছি? আগে যে মেয়ে সারাদিন দাস দাসিয়া সৈন্য সামন্তের ওপর রাগারাগি করত, কথায় কথায় সবার ভুল ধরতো, সে আজকাল কেমন যেন শান্ত হয়ে গেছে। কারো সাথে কোনো উঁচু গলায় কথাও বলে না, সারাদিন নিজের কক্ষেই থাকে আর গুনগুন করে গান করে। আমি লক্ষ্য করিনি ভাবছো? আমি এই রাজ্যের মহারাজ, আমার চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয়। রাজকন্যার এই পরিবর্তনের কারণ কিন্তু একটা মানুষ। আপনি চন্দনের কথা বলছেন তো? হ্যাঁ মহারানী, চন্দন ছেলেটা শুধু আমার রাজ্যকেই বাঁচায়নি, আমার বদরাগী মেয়েটার মনটাও জয় করে নিয়েছে। কাল রাজ দরবারে যখন চন্দন মন্ত্রীকে আটকালো, তখন চন্দ্রমুখীর চোখে আমি চন্দনের জন্য যে ভালোবাসা দেখেছি, তা কোনো সাধারণ ভালোবাসা নয়। ওরা দুজন দুজনকে মন থেকে ভালোবেসে ফেলেছে। আমিও সেটাই ভাবছিলাম মহারাজ। চন্দন অত্যন্ত সৎ, সাহসী আর রূপবান একটা ছেলে। বীর শহীদ বিজনের রক্ত ওর শরীরে। ওর যে যোগ্য পাত্র আমাদের চন্দ্রমুখীর জন্য আর কেউই হতে পারে না। একদম ঠিক বলেছ রানী, আমি আর দেরি করতে চাই না। কাল সকালে আমি চন্দনের মা সমলতাকে রাজ দরবারে ডেকে পাঠাবো। আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার মেয়ের জন্য চন্দনের হাত চাইবো। এর চেয়ে খুশির খবর আর কি হতে পারে মহারাজ? আমি আজ রাতেই দাসীদের নির্দেশ দিচ্ছি বিয়ের সব আয়োজন শুরু করে দিতে। পরদিন সকাল, রাজদরবার। মহারাজের আমন্ত্রণে চন্দনের মা সুমলতা রাজদরবারে এসে উপস্থিত হয়েছেন। চন্দনও সেখানে উপস্থিত। সে বুঝতে পারছে না হঠাৎ তার মাকে আবার কেন রাজদরবারে ডাকা হলো। বোন সমলতা, আজ আমি আপনাকে রাজ্যের একজন সাধারণ প্রজা হিসেবে নয়, আমার নিজের পরিবারের একজন সদস্য হিসেবে এখানে ডেকেছি। আদেশ করুন মহারাজ, আমার কাছে আপনার কি নির্দেশ আছে? নির্দেশ নয় বোন, আমি আজ আপনার কাছে একটা বড় অধিকার চাইতে এসেছি। আপনার ছেলে চন্দন আমার রাজকন্যাকে নতুন জীবন দিয়েছে। তার সততা আর বীরত্বে আমি আর মহারানী দুজনেই মুগ্ধ। আমরা চাই আপনার ছেলে চন্দনের সাথে আমাদের একমাত্র কন্যা চন্দ্রমুখীর বিবাহ সম্পূর্ণ হোক। আপনি কি আপনার এই বীর ছেলের সাথে আমার রাজকন্যার বিয়ে দিতে রাজি আছেন? মহারাজের এই কথায় পুরো রাজদরবার যেন নিশ্চুপ হয়ে যায়। চন্দন অবাক হয়ে মহারাজের দিকে তাকিয়ে থাকে। সে যেন তার নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। এ আপনি কি বলছেন মহারাজ? এ তো আমার জন্য পরম সৌভাগ্যের। আমার মতো একজন সাধারণ মায়ের ছেলেকে আপনি আপনার জামাতা হিসেবে গ্রহণ করতে চাইছেন। আমি যে আনন্দে ভাষা হারিয়ে ফেলেছি মহারাজ। আমার সম্পূর্ণ সম্মতি আছে এতে। তাহলে আর কোনো কথা নয়, আগামী পূর্ণিমা রাতেই রাজকন্যা চন্দ্রমুখী আর প্রধান সেনাপতি চন্দনের রাজকীয় বিবাহ সম্পূর্ণ হবে। পুরো রাজ্যকে আলোর রোশনায় দিয়ে সাজিয়ে তোলা হোক। প্রজাদের মধ্যে মিষ্টি আর নতুন বস্ত্র বিতরণ করা হোক। আজ থেকে চন্দননগর রাজ্যে এক নতুন অধ্যায় সূচনা হলো। পূর্ণিমার রাত। রাজপ্রাসাদ আজ অপরূপ সাজে সেজে উঠেছে। চারদিকে হাজার হাজার প্রদীপ জ্বলছে। ফুলের সুবাসে চারদিকটা মম করছে। বিয়ের মণ্ডপ তৈরি করা হয়েছে রাজোদ্যানের ঠিক মাঝখানে। আহা, আজ আমাদের রাজকন্যাকে দেখে মনে হচ্ছে স্বর্গ থেকে কোনো অপ্সরী নেমে এসেছে। প্রধান সেনাপতি, আপনার দিক থেকে চোখ ফেরাতেই পারবে না রাজকন্যা। তুই থামবি দাসী, আজ অন্তত আমাকে একটু লজ্জা পেতে দে। ঠিক আছে ঠিক আছে, আমি আর কিছুই বলবো না। ওই শুনুন, সানাই বেজে উঠেছে, বর চলে এসেছে মণ্ডপে। চলুন রাজকন্যা, এবার নিচে যেতে হবে। এরপর রাজকন্যা ধীর পায়ে সেই মণ্ডপের দিকে এগিয়ে আসে। আর মণ্ডপের দিকে এগিয়ে আসতেই দেখে সেখানে মণ্ডপে চন্দন রাজকীয় বর বেশে দাঁড়িয়ে আছে। তার পরনে সুতোয় বোনা সুন্দর পোশাক। চন্দ্রমুখীকে দেখে চন্দনের চোখ যেন স্থির হয়ে গিয়েছে। চন্দ্রমুখী আর চোখে চন্দনের দিকে তাকায়। মহারাজ এবং মহারানী এগিয়ে এসে বিয়ের কাজ শুরু করে এবং ধুমধাম করে তাদের বিবাহ সম্পন্ন হয়। আজ থেকে তোমরা স্বামী স্ত্রী। চন্দন, আমি আজ আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ তোমার হাতে তুলে দিলাম। আমি জানি তুমি সব সময় তাকে সুখে রাখবে। আমি আপনাকে কথা দিচ্ছি মহারাজ,
চন্দ্রমুখীর চোখে আমি কোনোদিনও এক ফোঁটা জল আসতে দেব না। আমার জীবন দিয়ে হলেও আমি তার হাসি অমলিন রাখবো। আর আমিও কথা দিচ্ছি, আজ থেকে আমার আর কোনো অহংকার থাকবে না। আমি শুধু তোমার চন্দ্রমুখী হয়ে সারা জীবন তোমার ছায়া সঙ্গী হয়েই থাকবো। চন্দনের মা মন ভরে তাদের দুজনকে আশীর্বাদ করে। তোমরা দুজনে যুগ যুগ বেঁচে থাকো, বিধাতা তোমাদের মঙ্গল করুক। বন্ধুরা, এইভাবেই অহংকার আর চক্রান্তের অবসান ঘটিয়ে সততার প্রেমের জয়ের মধ্য দিয়ে শেষ হলো আমাদের রাখাল বালক চন্দ্রনার রাজকন্যা চন্দ্রমুখীর রূপকথার গল্প। এরপর আসতে চলেছে আমাদের নতুন গল্প। সবাই দয়া করে আমাদের চ্যানেলটিকে চোখ রাখুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।